বাংলাদেশের প্রসঙ্গ ওঠে, ট্রাম্প বলেন বাংলাদেশের সমস্যার সমাধান করার বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির উপরে ছেড়ে দিলাম। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যু ছেড়ে দিলেন নরেন্দ্র মোদির উপর। এদিকে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের দায়িত্ব দেয় ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদীর কঠিন তাণ্ডব চালায়, প্রথমেই ডক্টর ইউনূসের উপর, তারপর উপদেষ্টা এবং সমন্বয়কদের উপর। আওয়ামী লীগ ও শেখ হাসিনার কপাল খুলে সবাই রাজপথে নেমে বিজয় উল্লাসে মেতে ওঠে। বহুদিনের পুরনো বন্ধু মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বন্ধুত্বের চেয়েও এবারের বৈঠকে প্রাধান্য ছিল নিজ নিজ স্বার্থের খেলা। বাংলাদেশ বিষয়ে এই ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করবেন, এটি নিশ্চয়ই অনেকের হিসাবের মধ্যে ছিল না। তিনি বাংলাদেশের বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের উপর ছেড়ে দিয়েছেন এবং তার মধ্য দিয়ে এটি প্রমাণ হয় 5 আগস্ট শেখ হাসিনা এই যে তিনি হেলিকপ্টারে করে চলে গেলেন, আসলে কি এইভাবে চলে যেতে চাইছেন নাকি পেছনে অন্য কোনো প্ল্যান ছিল? যদি প্ল্যান থাকে সেটা কেন ভেস্তে গেল? নানান ধরনের অনুসন্ধান করেছে জাতিসংঘের যে তদন্তকারী দলটা আছে তারা, আর এই বিশাল তদন্তের পর তারা সেই 5 আগস্ট শেখ হাসিনা সরকারের কি প্ল্যান ছিল সেটার আরেকটা প্রতিবেদন তারা দিয়েছে। সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর থেকে আমরা একটা কথা বলছি, সেটা হলো শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের সোকল ফরেন পলিসির পতন। মানে সোকল বলছি, ভারত যা করছে এটা আদৌ একটা ফরেন পলিসি হিসাবে বলতে আমার খুবই বাধে। যাই হোক, ভারত এই পতনের পর তার পরাজয়কে মেনে নিতে পারছিল না, তাই অনিবার্যভাবে একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত। সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে, আমেরিকার ডিপ স্টেট কাজ করেছে। এই ডোনাল্ড ট্রাম্প ঠিক তখনই কি আপনার ডক্টর ইউনূস 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন নিয়ে নেয়, শু করে তিনি ইউটার্ন নিয়ে নেয় আপনার জাতিসংঘের কাছ থেকে। এখন জাতিসংঘ থেকে প্রতিনিয়ত ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে যে 5 আগস্টের পরে যে গণহত্যা, পুলিশ হত্যা এবং থানা জ্বালিয়ে পুড়ে কিংবা লুটপাট করা, থানা থেকে অস্ত্র লুটপাট করা, এটা কেন এই অন্তর্বর্তীকালে সরকার বিচার দিচ্ছে না? হ্যাঁ, অনেকভাবেই চাপ দিচ্ছে ডক্টর ইউনূসকে। দর্শক শ্রোতা, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বাংলাদেশের দায়িত্ব দেয় এবং এই বিষয়টা শুনে সবাই কিন্তু এক প্রকার উত্থাল কাণ্ড করছে। গাইজ, আপনারা সবাই জানেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তারা বৈঠক করে এবং এই বৈঠকের পরেই এই সিদ্ধান্তটি হয় চূড়ান্ত সিদ্ধান্ত। গাইজ, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরবো যে ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়তেছে, সর্বশেষ কি হয় এবং সে কি সিদ্ধান্ত মানে ক্ষমতা নিয়ে সে কি করতেছে আপনারা দেখতে পারবেন। আসুন দর্শক, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কয়েকটা ক্লিপ রেডি করেছি, সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি। এরই ভিতরে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, সেগুলো দেখে যাবেন। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতোমধ্যে কয়েক ঘন্টা আগে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের ঠিক আগে দুই নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বৈঠকে অনেক কিছু আলাপ হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। হোয়াইট হাউসে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্পের দিকে ভারতীয় এক সাংবাদিকের একটি প্রশ্ন ধেয়ে আসে। সেই সাংবাদিক জানতে চান যে আমরা জানি যে বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরেসের বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? আপনার প্রতিক্রিয়া কি? ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক এমনটা জিজ্ঞেস করেন। ডোনাল্ড ট্রাম্প তার জবাবে বলেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। প্রধানমন্ত্রী মিন্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করেছেন। বস্তুত আমি পড়েছি এটা নিয়ে ভারত শত শত বছর ধরে কাজ করছে। কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দেব। পাশে বসা নরেন্দ্র মোদীর দেখে ইঙ্গিত করে মিস্টার ট্রাম্প এই কথা বলেন। নরেন্দ্র মোদী দক্ষিণ পূর্ব এশিয়ার অবিসংবিদিত নেতা। এই যে ডোনাল্ড ট্রাম্পের যে এই নির্দেশনাটি, এই বার্তাটি এটাই প্রমাণ করে যে নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা বর্তমান ট্রাম্প প্রশাসন পুরো এশিয়ায় কোনো কর্ম করতে গেলে সাতবার ভাববেন এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ একজন নেতা মনে করেন। শুধু এশিয়া না, পৃথিবীর একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মনে করেন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের বাঙ্গু জনগণ মনে করুক আর না করুক, বাংলাদেশের বাঙ্গু সরকার মনে করুক আর না করুক, বিশ্বমোড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটি মনে করে। এই যে প্রধানমন্ত্রীর উপরে বাংলাদেশ ইস্যু দায়িত্ব দিচ্ছেন, এটি বিরাট ব্যাপার। এটি চারটিখানির কথা নয়। ট্রাম্প বলছেন যে আমাদের এখানে ডিপ স্টেটের ভূমিকা নেই, নাও থাকতে পারে।
নানান কথাবার্তায় আমরা যদিও বা দেখছি যে ডিপ স্টেটের ভূমিকা আছে, ইউএসআইডির অর্থায়নে এখানে অঘটন ঘটেছে, ডিপ স্টেটের পরিকল্পনায় এখানে এই অঘটনটি ঘটেছে, ট্রাম্প বলছেন যে ডিপ স্টেটের ভূমিকা নেই, ধরে নিলাম নেই, কিন্তু বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশ প্রসঙ্গে তাদের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ খুব গুরুত্ব সহকারে বাংলাদেশ ইস্যু আলোচিত হয়েছে এবং ডাইরেক্ট সাংবাদিক বৈঠকে, সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনেই বলেছেন যে বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতে চাই, নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতে চাই। কোথায় যাবা ইউনূস সরকার? নরেন্দ্র মোদীকে ছাড়া, ভারতকে ছাড়া এক পা এগুবা পারবা না। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মার্কিন প্রশাসন থেকে বা মার্কিন নেতৃত্বের কাছ থেকে ভারত এমন একটি আশাব্যঞ্জক বার্তায় আশা করছিল এবং সেই আশাব্যঞ্জক বার্তাটি ভারত পেয়ে গেছে। কিন্তু এই যে দুই নেতার আলোচনার আগে এমন একটি শঙ্কা ছিল যে আসলে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসবে কিনা, কারণ ভারতের নানা ইস্যু এই আলোচনার সঙ্গে, এই সফরের সঙ্গে জড়িয়ে আছে। বিশেষ করে ট্রাম্পের শুল্ক যুদ্ধ, এই শুল্ক যুদ্ধ মেটানো ভারতের প্রধানমন্ত্রীর একটা বড় বিষয় ছিল। সেই জায়গায় বাংলাদেশ ইস্যু নিয়ে কতটা গুরুত্ব সহকারে আলোচনা হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু আসার কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ওয়াশিংটন ডিসিতে যে সাংবাদিক বৈঠক করেন তাতেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের একটি শীর্ষ কূটনীতিক সূত্রে জানাচ্ছে ভারত যে তাদের ঘরের পাশের একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, গণতান্ত্রিক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় প্রেসিডেন্ট ট্রাম্পকে, সেটাই জানানো হয়েছে এবং তিনি এই নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমর্থনটি প্রত্যাশিত ছিল সেই সমর্থনটি ভারত পেয়ে গেছে। Sheikh Hasina winning this, the Prime Minister winning the election. বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে যুক্তরাষ্ট্র সরকারের বহু বছরের প্রচেষ্টা ও পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির একটি অনলাইন সংবাদপত্র। বেশ কিছু গোপন নথি তারা তুলে ধরেছে, যাতে দেখা যায় 2018 সাল থেকেই এই চেষ্টা শুরু করে দেশটির সরকার। দ্য গ্রেট জোন নামে সেই সংবাদপত্রে লেখা হয়েছে, শেখ হাসিনাকে হটানোর আগে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি বিশাল কর্মী বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল, যার মধ্যে র্যাপার এবং LGBTQI সহ বিভিন্ন শ্রেণীর কর্মীরা অন্তর্ভুক্ত ছিল। ক্ষমতার পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে তারা হিজড়াদের নাচের পারফরমেন্সের মতো কর্মসূচিরও আয়োজন করে। IRI বাংলাদেশের রাজনীতিকে ক্রমাগত অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছে এবং সেই মিশন সফলভাবে বাস্তবায়ন করেছে। এসব নথিপত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকারের প্রথম পছন্দ ছিল বিএনপি, তবে তারা বুঝতে পেরেছে দলটির জনসমর্থন তেমন ছিল না। তারা যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সংশয়ে ভোগে। অন্যদিকে আওয়ামী লীগ ছিল শক্তিশালী অবস্থানে। পরে যুক্তরাষ্ট্র সরকার তাদের কৌশল পরিবর্তন করে। তারা তরুণদের বেছে নেয়, সামাজিকভাবে ব্যবহার করে তাদের মাঝে বার্তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেয়। সেই সঙ্গে সরকার বিরোধী জনমত গঠনে শিল্পীদেরও ব্যবহার করে। বিশাল সংখ্যক ছাত্র বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার পর পশ্চিমা গণমাধ্যম এবং তাদের অনেক প্রগতিশীল সমর্থক এই বিদ্রোহকে স্বাগত জানায়। একে তারা ফ্যাসিবাদের পরাজয় এবং গণতান্ত্রিক শাসনের পুনঃপ্রতিষ্ঠা হিসেবে তুলে ধরে। ফাঁস হওয়া নথিগুলো থেকে জানা যায় IRI শেখ হাসিনাকে অপসারণের আগে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে বিরোধী দলগুলোকে গোপনে প্রশিক্ষণ দিয়েছিল। পরে দেশের তরুণ যুব সমাজের মধ্যে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে একটি গোপন নেটওয়ার্ক তৈরি করেছিল। নথিতে ব্যাখ্যা করা হয়, বাংলাদেশি বিক্ষোভকারীরা সফলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভিডিও এবং তাদের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রচার করেছে। পরে তা স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আন্দোলনের কভারেজ দিতে বাধ্য করেছে। IRI এর অভ্যন্তরীণ নথিপত্রে লেখা হয় যে বিএনপির জনপ্রিয়তার অভাব, রাজনৈতিক দল হিসেবে অযোগ্যতা বাংলাদেশের নাগরিক সমাজে মার্কিন সরকারের অনুপ্রবেশকে অবশ্যম্ভাবী করে তুলেছে। IRI একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, বহু মিলিয়ন ডলারের অর্থায়ন ছাড়া বিএনপি সহিংসতা, বয়কট রাজনীতি, অযোগ্যতা, অদক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সংশয়ের মাঝে আটকে থাকবে এবং ভোটারদের দ্বারা প্রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হবে। ভোটের রাজনীতিতে বিএনপির গ্রহণযোগ্যতা একেবারেই তলানিতে। দর্শক, এই জুলাই অভ্যুত্থান আগস্টে মোটামুটি মূল ফ্রেমে না থেকেও জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ। এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ। ইভেন আচ্ছা, মেইল প্রশ্নে ভুলে গেছি যে আপনার কি মনে হয় যে সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী, অথবা তার চরিত্র তুলনামূলক পরিষ্কার? কারণ সাংবাদিক ইলিয়াস সমন্বয়ক হান্নান মাসুদকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, এতে হান্নান মাসুদের মোটামুটি একটা পোস্টমর্টম হয়ে গেছে। কারণ এই ছাত্রগণ জনতার অভ্যুত্থানের মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা, বা এই মুহূর্তে মাঠের ভূমিকায় তাদের যে কন্ট্রোলিং, সেখানে তিনি যখন হান্নান মাসুদকে নিয়ে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন যে মানে ঘটনাটা কি তাইলে হান্নান মাসুদ তো তাহলে ফেসিস্টদের দশর হিসাবেই কাজ করছে, তাহলে তো ডেভিল হান্টে হান্নান মাসুদ ধরা দরকার। বিষয়টাকে এরকম আসছে না? ঘটনার প্রেক্ষাপট দেখেন। সাংবাদিক ইলিয়াস এই কয়েক ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, সমন্বয়ক হান্নান মাসুদ, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন?
সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে দ্যাট মিন্স তার কাছে একটা এভিডেন্স আছে নাকি, মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি। আবারও রিপিট করছি, তিনি বলছেন বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সর্বশেষ বেঙ্গলের মানে বেঙ্গল যে কোম্পানি আছে সম্ভবত বেঙ্গলের মোর্শেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় করছো, একদম এভিডেন্স দিয়ে দিছে। গেল 2-1 দিন আগে সম্ভবত এই বেঙ্গল গ্রুপের যিনি কর্ণধার আছেন ওনার মেয়ের জামাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তো মামলাটা একটু লাড়াচাড়া করার জন্য একটা এখানে কাহিনী হয়েছিল, তো সেই কাহিনীর পেছনে তাহলে হান্নান মাসুদ এখানে কানেক্টেড বোঝা গেল। আর তারপর তিনি লিখছেন উপদেশ হিসাবে আর করোনা, ওকে, এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। তারপর তিনি বলছেন আজকে গুলশান থানাতেও আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে পরামর্শ অনুরোধ চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান। একজন ব্রিগেডিয়ারও থানায় গিয়েছিল তাকে ছাড়াতে, পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ করা হবে। কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস বলছেন যে সমন্বয়কদের মধ্যে কেউ ইভেন তাদের পরিবার বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য এই ধরনের কিন্তু গোপন চাঁদাবাজিতে জড়িত আছে। তিনি বলছেন যে সময় হলে কিন্তু সব প্রকাশ করে দিব। আর সাংবাদিক ইলিয়াস যে পাগলা টাইপের ক্যারেক্টার, মাথা যদি একবার আউলায়, নারীর ভিতর যে ভুঁড়ি আছে, ভুঁড়ির ভিতর যে নারী আছে সেটাই কিন্তু তিনি বের করার সক্ষমতা রাখেন, এটাতে কারোরই সন্দেহ নাই। এখন এই বক্তব্য আসার পর হান্নান মাসুদের অবস্থানটা কি আমি জানি না, হয়তোবা তিনি এটাকে কাউন্টার করবেন। কাউন্টার করা জরুরি, কারণ দিনরাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিয়ে সারাদিন টেলিভিশন টকশোতে কান্নাকাটি না, ওনার ভয়েসটা একটু কান্না টোন, তারপর হাতিয়াতে তার যে প্রভাব তৈরি হয়েছে, সরকারি বিশেষ অনুদান বা অনেক কিছুই তিনি হাতিয়ার জনগণের জন্য করছেন, সেখান থেকে তিনি নির্বাচন করবেন। আর দিনরাত এরকম যারা আওয়ামী লীগের কাফন দাফনের জন্য কথা বলে তলে তলে, আবার আওয়ামী লীগ ছাত্রলীগের কাদেরকে ছাড়ানোর জন্য হান্নান মাসুদ তদবির করছেন অথবা থানাতে তিনি ফোন টোন দিচ্ছেন। আর যে বেঙ্গলের মোর্শেদ যিনি, এটা কিন্তু কোটি কোটি টাকার মালিক, বিলিয়নার তারা, তাদেরকে ছাড়ালে কি কোনো হাদিয়া দেয় অথবা থ্যাংক ইউ দেয় নাকি ভ্যালেন্টাইন্স দেয়? কিছু তো একটা আছে। জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনের যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের পর জাতিসংঘ মিশনে মনোনীত হতে পারবেন না র্যাব, ডিজিএফআই এবং ডিবির কোনো সদস্য, অর্থাৎ এই ডিপার্টমেন্টের কোনো সদস্য আর জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক, এই খবরে বলা হচ্ছে যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব, ডিজিএফআই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত এবং 2024 সালের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত করা হবে না। এখন কতজন ছিলেন না, তার মানে পুরো ডিপার্টমেন্ট কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এই ডিপার্টমেন্ট থেকে যদি কেউ মনোনীত হন, তখন তাদের বিষয়ে ইনভেস্টিগেশন করবে জাতিসংঘ এবং দেখবে যে জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা বা তাদের নাম এসছে কিনা। বেশ একটা জটিল অবস্থার মধ্যে কিন্তু পড়ে গেল এই কয়েকটা ডিপার্টমেন্ট। বুধবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। 2024 সালে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ও HCHR। প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে নানা ধরনের সুপারিশ করেছে মানবাধিকার হাই কমিশনার। সরকারের উদ্দেশ্যে ও HCHR বলেছে, জাতিসংঘ শান্তি মিশন কিংবা আন্তর্জাতিক মিশনে নিয়োজিত কোনো বাংলাদেশি কর্মী যাতে আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক বা শরণার্থী আইন লঙ্ঘন বা যৌন হয়রানি বা অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত না হন তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও শক্তিশালী স্বাধীন মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলুন। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ও সুশীল সমাজের মতামতের ভিত্তিতে একটি ব্যাপক ভিত্তিক স্বাধীন এবং ন্যায্য যাচাই অনুসরণের মাধ্যমে পুলিশ, গোয়েন্দা, বিজিবি, আনসার, বিডিবি ও সশস্ত্র বাহিনী যেসব কমিশনপ্রাপ্ত কর্মকর্তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পদ থেকে অপসারণ করুন। অর্থাৎ পুলিশ শুধু পুলিশ না বা আওয়ামী লীগ না, অন্যান্য গোয়েন্দা সংস্থা, বিজিবি, র্যাব সবাইকেই যাতে আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যাতে তাদের দায়িত্ব থেকে অপসারণ করা হোক। একটি অধ্যাদেশ পাশ করার কথা জানিয়ে মানবাধিকার হাই কমিশন বলেছে, বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুধু সীমিত সময়ের জন্য আভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করা যেতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই সংক্রান্ত একটি অধ্যাদেশ পাশ করুন আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং তাদের অনুমোদন সাপেক্ষে জনগণের কাছে তাদের নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে করা যেতে পারে। দর্শক বুঝতে পারছেন যে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু এই ডিজিএফআই, র্যাব, তারপরে ডিবি এই সংস্থাগুলো কিন্তু বিতর্কিত হয়ে গেল। এখন যখনই বাংলাদেশ মানে মিশনের জন্য কাউকে নমিনেশন দেবে, তখন তাদের অতীতের রেকর্ড, ট্র্যাক রেকর্ড খোঁজা হবে, যাচাই বাছাই করা হবে যে তারা কোন ঘটনা মানে কোন অবস্থায় তারা দায়িত্ব পালন করছিল ওই সময় ওই এলাকায়, অর্থাৎ বাংলাদেশের কোন অঞ্চলে গণহত্যা সংঘটিত হয়েছে, তার সঙ্গে তার সেই টিমের কোনো সম্পৃক্ততা আছে কিনা। এগুলো অনেক একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল বাংলাদেশের এই সংস্থাগুলো এবং বাংলাদেশে যেইভাবে আগে জাতিসংঘ মিশনে তারা অবদান রাখতো, এখন এই অবদান রাখাটা যথেষ্ট পরিমাণ ঝুঁকিপূর্ণ হবে, অর্থাৎ অনেক কাঠখড় পোহাতে হবে ওই মিশনে। বাংলাদেশ নিয়ে আমেরিকা নতুন সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশে কি হবে কি হবে না এটা মোদির হাতে ট্রাম্প ছেড়ে দিয়েছে।
ডেইলি স্টার শিরোনামটা দেখেন, আমরা এটা বিশ্লেষণ করব। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই, মানে বাংলাদেশে যে হাসিনা পতন হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ আমরা তো হাসিনার পক্ষ থেকে শুনেছি, এটা ট্রাম্প অস্বীকার করেছেন। না, যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটে কোনো সংশ্লিষ্টতা ছিল না। বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম্প। আওয়ামী লীগের লোকজন খুশি এবং তারা তো এটাই চেয়েছে যে বাংলাদেশের বিষয়গুলো মোদি ঠিক করবে। আর মোদির পাওয়ার বা মোদির যে কতটা প্রিয় হাসিনা আওয়ামী লীগ এটা তো জানে। এর মানে ডেইলি স্টারের খবরটা দেখলে এরকম মনে হয়, বা সাধারণ আম পাবলিক যদি পড়ে যে মোদি এবার হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিবেন, আমেরিকার পক্ষ থেকে কোনো বাধা নাই, ট্রাম্পকে ইউনূসকে পালাতে হবে, আসিফ নাহিদ, হাসনাত সারজি যে যেখানে যার অবস্থান থেকে পালাও। ডেইলি স্টার শিরোনাম পড়লে এরকমই মনে হবে, পাবলিক পারসেপশন এরকমই হবে ম্যাস পিপলের, বিশেষ করে প্যাসিভ রিডার যারা। রিডার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ রিডার, একটা হচ্ছে প্যাসিভ রিডার। আপনি যেমন আমরা হচ্ছে অ্যাক্টিভ রিডার, আমরা নিউজ অ্যানালাইসিস করি, একটা নিউজের ভুল ধরি, ইশারা ইঙ্গিত বিশ্লেষণ করি, সাপোর্টিং এভিডেন্স উপস্থাপন করি। কিন্তু প্যাসিভ রিডার তো আর এটা পারে না, তারা তো ওই শিরোনাম দেখেই একটা পারসেপশন তৈরি হয় তাদের মধ্যে। কিন্তু না দর্শক, চিন্তার কিছু নেই। বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিংবা যুক্তরাষ্ট্র নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি, বরং বাংলাদেশ আরো সুবিধাজনক অবস্থানে আছে। আওয়ামী লীগের জন্য হতাশার খবর। ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হলেও মোদি নিজেই জানেন যে এইসব ফাও আলোচনা করে লাভ নেই, জনগণ এখন সচেতন, এজন্য মোদি বাংলাদেশ নিয়ে তেমন কোনো কথাই বলেননি, বরং মোদি নিজেই হতাশ, বাংলাদেশ নিয়ে কিছু করতে পারবেন না। এটা হচ্ছে আসল খবর। অন দি আদার হ্যান্ড, ট্রাম্প মোদি বৈঠক করেন, তার সমসাময়িক সময়ে, কাছাকাছি সময়ে ডক্টর ইউনূসের সাথে ইলন মাস্ক কথা বলেন অথবা ভার্চুয়াল বৈঠক করেন। এর মানে এটা একটা প্যারালাল বা কাউন্টার জিনিস, এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের চুক্তির বিষয় সামনে আসছে যুক্তরাষ্ট্রের সাথে, স্টারলিংক, নানান হিসাব নিয়ে, সেটা নিয়ে আলাদা কথা বলবো, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ট্রাম্প, আপনি দেখেছেন না, ট্রাম্প কিছুদিন আগে ভারতীয়দের অবৈধ অভিবাসীদেরকে বেঁধে পাছায় লাথি মেরে পাঠিয়ে দিয়েছে। অতএব ট্রাম্প মোদির কথায় চলে? কখনোই নয়। বাংলাদেশকে মোদির হাতে তুলে দিবে? আচ্ছা, ট্রাম্প তুলে দিতে চাইলেই কি বাংলাদেশ কি? বাংলাদেশ কি যুদ্ধক্ষেত্র? বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা হেড অফ দি স্টেট এখন ডক্টর ইউনূস। অতএব ডেইলি স্টারের এই শিরোনাম এটা উদ্দেশ্যমূলক। এটা দিল্লি স্টার তো পিনাকি ভট্টাচার্যরা এমনি এমনি বলে না, একেবারে দিল্লি স্টারের মতোই শিরোনাম করেছে। কিন্তু আসল ঘটনাটা কি? আসল ঘটনা হচ্ছে দর্শক, ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ নিয়ে। ট্রাম্প কিছু কথা বলেছেন যে বাকি কথাটা এটা মোদি বলুক, মানে মোদির উপর ছেড়ে দিয়েছি বাংলাদেশের পর ভবিষ্যৎ। বিষয়টা এরকম না যে আপনি যে প্রশ্ন করেছেন বাংলাদেশ বিষয় নিয়ে, এই বিষয়টা মোদি বলুক, মানে প্রশ্নের বাকি উত্তরটা মোদি দিক, বাকি উত্তরটা দেওয়ার বিষয়টা মোদির হাতে ছেড়ে দিয়েছে। ঘটনা হচ্ছে এটা। আর ডেইলি স্টার এমন ভাবে বোঝালো যে বাংলাদেশের ভবিষ্যৎ মোদির হাতে ছেড়ে দিয়েছে। বিষয়টা এরকম না। আশা করি বোঝাতে পেরেছি সংক্ষেপে যে প্রশ্ন উত্তরের একটা অংশ মোদিকে দিতে বলেছে, এই বিষয়টা ছেড়ে দিয়েছে। কিন্তু মোদি প্রশ্ন উত্তর দেয়নি, তিনি অন্য টপিকে চলে গিয়েছেন। মানে মোদি হতাশ, এখানে উত্তর দেওয়ার মতো কিছু করণীয় নেই। এগুলো নিয়ে বললে আরো বেকায়দা করবে মোদি। আর এমনিতেই বাংলাদেশ নানান ভাবে চাপ দিচ্ছে, বাংলাদেশের বিজিবি ওদেরকে মাঝে মাঝে ধোলাই দিচ্ছে, ওদেরকে বাধ্য করছে ওদের কার্যক্রম থেকে বিরত থাকতে, এবং ওদের হাই কমিশনারকে বাংলাদেশে ডেকে, মানে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে দফায় দফায় তলব করে। বাংলাদেশের জনগণ ওদের বিরুদ্ধে ক্ষুব্ধ, ওদের মেডিকেল ট্যুরিজম লাটে উঠছে। এমনিতেই মোদি আসে বেকায়দায়, ভারতের ভিতর থেকেও ব্যবসায়ীদের উপর পক্ষ থেকে চাপ আছে যে আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে লাভটা কি? কোনো লাভ তো নাই, বরং আমাদের ক্ষতি হচ্ছে। তো সেখানে বাংলাদেশ নিয়ে ফাও কোনো কথা বলে মোদি আরো উল্টো বিপদ ডেকে আনতে যাননি। এটা আওয়ামী লীগের জন্য আর হতাশার যে ট্রাম্প সুযোগ দিল মোদিকে কিছু বলতে, আর মোদি কিছু না বলে অন্য আলোচনায় চলে গেলেন। এটা আওয়ামী লীগের জন্য মারাত্মক হতাশার যে ট্রাম্প কিচ্ছু করতে পারবেন না ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কিচ্ছু করবেন না ট্রাম্প। এটাই হচ্ছে আসল ঘটনা। আর এটাকে দিল্লি স্টার এভাবে উপস্থাপন করে। দিল্লি স্টার মানে ওদের কপালে দুঃখ আছে। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসদের অ্যাক্টিভিজম পাওয়ার কি, এটা এখনো এই দিল্লি স্টার টের পায়নি, বুঝবে।
তো দর্শক, আপনারা ভিডিওটা শুনবেন যে প্রশ্ন করা হয়েছে ট্রাম্পকে, ট্রাম্প তার উত্তর কিভাবে কি দিয়েছেন। আমরা যদি খবরটা একটু আপনাদেরকে আরো ডিটেলস শোনাই। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকে আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এখন ইন্টারনালি অফ ক্যামেরা কি আলোচনা হয়েছে, জয়েন্ট স্টেটমেন্ট থেকে আমরা আরো কিছু বিষয় হয়তো বা বুঝব, সেটা বিশ্লেষণ করবো। কিন্তু আমরা ঘটনা বুঝে গেছি, আসলে ট্রাম্প হাসিনার জন্য স্পেশাল কিছু করতে পারবে না, ডক্টর ইউনূসকে স্পেশাল কোনো চাপ দিবেন না, কোনো গ্রাউন্ড নেই, যৌক্তিকতা নেই, এবং এতে ভারত বেশি সহায়তা করবে ওপেনলি সেটাও নয়, কিচ্ছু না। মানে হাসিনাকে ফিরিয়ে আনা একদম সম্ভব নয়, বা আওয়ামী লীগকে আলাদাভাবে কোনো স্পেস তৈরি করে দেয় ইন্টারন্যাশনাল চাপের মাধ্যমে, একদম সম্ভব নয়। এটা ভারত তো জানে, ট্রাম্প এগুলো নিয়ে মাথায় কেমন না। বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন দুই নেতা। এই সময় একে অপরকে আলিঙ্গন করতে, হাত মেলাতে দেখা যায়। দুই নেতা গণমাধ্যম থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, আওয়ামী লীগ সাংবাদিক, ভারতীয় আওয়ামী সাংবাদিক, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনূস ও জুনিয়র সারসের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? এটা আওয়ামী ন্যারেটিভ এরকম। এটা উত্তরটা দেখেন। জবাবে ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এর মানেই ট্রাম্পের কাছ থেকে যেটা আশা করেছিল এটা ধুলোয় মিশে গেল। যে ট্রাম্প যদি উল্টাপাল্টা কিছু বলতো তাহলে আওয়ামী লীগের বিজয় হতো, যে না, যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে হাসিনাকে হটিয়েছে। কিন্তু না, আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। বাইডেনের অনেকটা চিরশত্রু ট্রাম্প, তিনি নিজেই বলছেন। এর মানে যেখানে আমেরিকার কোনো নেতিবাচক ভূমিকা ছিল না, তা সেখানে ট্রাম্প আগ বাড়িয়ে কি এমন করতে যাবেন হাসিনার জন্যে আর ডক্টর ইউনূসের বিরুদ্ধে? কোনো কিছু করার নৈতিক গ্রাউন্ডই তো নাই। হ্যাঁ, যদি বলতেন যে ভূমিকা ছিল কিনা খতিয়ে দেখবো, তাহলে একটা উদ্বেগের জায়গা থাকতো যে ট্রাম্প একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারেন। কিন্তু পারবেন সেটা না, চেষ্টা অ্যাটলিস্ট করতে পারেন। চেষ্টা করার মতো গ্রাউন্ডে কিন্তু নেই, বুঝতে পারেন? তো টেনশনের কিছু নেই, কিছু হচ্ছে না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ করছেন। কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিচ্ছি। দেখেন, এখানে শত শত বছর কি নিয়ে কাজ করছেন? মার্কিন ডিপ স্টেট, মার্কিন গোয়েন্দা বা মার্কিন সেনাবাহিনী বাংলাদেশে হাসিনা পতন ঘটিয়েছে বা ঘটিয়েছে কিনা এ নিয়ে শত শত বছর মোদী কাজ করছেন। মোদীর বয়স হয়েছে শত শত বছর। মানে এটা কি? মানে এটা বাংলাদেশের যে চলমান ঘটনা, হাসিনা পতনে আমেরিকার হাত আছে, অমুক তমুক, এইগুলোর ক্ষেত্রে ট্রাম্পের এই বক্তব্যের কোনো তাৎপর্যই নেই। কারণ ট্রাম্প যা বলেছেন, কি শত শত বছর বলতে কি বুঝিয়েছেন এই ব্যাখ্যায় আমরা যেতে পারি, কিন্তু সেদিকে যাচ্ছি না। এগুলো ফালতু। শত শত বছর ধরে কাজ করছেন মোদী, মানে এরকম অর্থ হলো? এই কথাগুলো যে কতটা ভ্যালুলেস বুঝতে পারছেন? শত শত বছর ধরে মোদী কাজ করছে, অথচ হাসিনা পালিয়েছে 5 আগস্ট। টেনশনের যে কিছু নাই, বুঝতে পারছেন? ট্রাম্পের বক্তব্যে শত শত বছর। তো দর্শক, কিন্তু আমি এটা মোদীর হাতে ছেড়ে, মানে মোদীকে উত্তর দিতে বলেছে। মোদী এই বিষয়ে কিছু না বলে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে ভূমিকা নিয়ে কথা বলতে শুরু করেছেন। যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অবসানে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে মোদী বলেন, যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান খোঁজার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে আমি সমর্থন জানাই। বৈশ্বিক জনমত বলছে ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করছে, কিন্তু আমি এটা একটা বিষয় স্পষ্ট করা যে ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না, আমরা সবসময় শান্তির পক্ষে ছিলাম। যাই হোক, এটা অন্য বিষয় চলে গিয়েছে। বাংলাদেশ বিষয়ে মোদী কথা বলতেই সাহস পান না, যে আবার কোন নাকানি চুবানি খান ডক্টর ইউনূসের সাথে সামনে সাক্ষাৎ হতে পারে, অতএব ফাও কথা না বলি। এটা হচ্ছে আসল। অনেকে বলছেন যে মোদী মনে বুঝেই নেই যে ট্রাম্প এই যে লিভ বলতে কি বুঝিয়েছেন, যে প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিচ্ছি, এটা দ্বারা কি বুঝিয়েছেন, এটা মনে হয় মোদী বুঝতেই পারেন নাই। না, এরকম না, তার কাছে ট্রান্সলেটর ছিল, পিছনে বসে বলে দিচ্ছিল, এবং অন্যান্য বিষয়গুলো তো বুঝেছে। বিষয় হচ্ছে এটা, এখানে বলার কিছু নেই, করার কিছু নেই। আওয়ামী লীগের জন্য হতাশা, লজ্জা, কিচ্ছু না। মোদী ট্রাম্প কিচ্ছু করতে পারবে না। ডক্টর ইউনূস সরকার
জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে এবং সংস্কার করবে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এখানে ট্রাম্প মোদি কিচ্ছু করতে পারবে না, পর্দার অন্তরালে ষড়যন্ত্র করতে পারবে, ওপেনলি কিচ্ছু করতে পারবে। আমাদের প্রধান উপদেষ্টার সাথে যারা এলন মাস্কের কথাবার্তা হয়েছে। এলন মাস্ক এখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ শুধু নন, তিনি আমেরিকার ট্রাম্প প্রশাসনের অতি প্রভাবশালী একজন মানুষ। আমরা জানি একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে ডজ নামে, DOGE, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। মানে উনি যেটা করছেন সেটা হলো ট্রাম্পের হয়ে তিনি এই ডিপার্টমেন্টে এসে আমেরিকান সরকারের ফেডারেল যে ব্যয় আছে, বাজেট আছে এবং তাদের ভাষায় প্রচুর অপচয় আছে, সেগুলো ঠেকানোর জন্য তিনি কাজ করছেন। খুবই পাওয়ারফুল এবং কেউ কেউ ট্রাম্পের চাইতেও কোনো কোনো জায়গায় তিনি বেশি পাওয়ারফুল হয়ে উঠছেন কিনা এই আলাপ আছে। সুতরাং মাস্ক নিয়ে আরেকটু কথা বলবো, তার ডজ নিয়েও। তো আমাদের প্রধান উপদেষ্টা যখন এই আলাপটা করছেন তখন আমরা অনেকে মনে করছি এটা মানে ঠিক একই দিন পরের দিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিং আছে। মোদীর স্বঘোষিত বন্ধু, দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আসলে ভালো, দুজন একই চরিত্রের লোক, তাই ভালো হওয়ার কারণ আছে। ফলে এই বৈঠকের আগে এই মিটিংটা মানে ফোন আলাপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ মোদী ট্রাম্পের বৈঠকে আলোচনার বিষয় থাকবে এটা মোটামুটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব। সুতরাং তার আগে এই বৈঠকটা অনেকে খুব পজিটিভলি দেখছেন, আমরা কিভাবে দেখবো সেটা আসবো। তার আগে কি কি বিষয় তাতে কথা হয়েছে? মূলত আসলে একটা বিষয়ে কথা হয়েছে। আমি প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ উইং এর দুজন, শফিক ভাই এবং রাজা মজুমদার ভাই, তারা শেয়ার করেছেন। সেখান থেকে একটু যদি দেখি, সেটা হচ্ছে স্পেস এক্স নিয়ে কথাবার্তা বলেছেন। স্পেস এক্স সম্পর্কে আমরা স্পেস এক্স না, স্টারলিংক নিয়ে কথাবার্তা বলেছেন। স্টারলিংক আমরা ভালো মতো খুব ক্লিয়ারলি অনেকেই জানি, সেটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক একটা ইন্টারনেট ব্যবস্থা এলন মাস্কের। আচ্ছা, কি কি বলেছেন একটু যদি বলি, সেটা হচ্ছে দুজন যখন কথা বলছেন তারা তাদের স্টারলিংকের স্যাটেলাইট কমিউনিকেশন আমাদের বাংলাদেশের জন্য, বিশেষ করে গ্রাম এবং ভালনারেবল, গ্রামীণ ভালনারেবল এবং ইয়াং এবং রিমোট কমিউনিটিস, দূরবর্তী স্থানে থাকা যে কমিউনিটি গুলো আছে তাদের জন্য কাজ হবে। তারা কিভাবে খুবই হাই স্পিড লো কস্ট ইন্টারনেট কানেক্টিভিটি, স্টারলিংক অবশ্য কোনোভাবেই লো কস্ট না, হাই স্পিড কিন্তু মোটেও লো কস্ট, আমি আসবো ওই জায়গায়, এবং সেটা কিভাবে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা তৈরি করবে সেসব বলা হচ্ছে। এটা ইন্টারেস্টিং। সেটা হলো স্টারলিংক আসলে an extension, Professor Hughes was an extension of Grameen Bank and Grameen Phone, pioneering of connecting village women and young people to the world. So স্টারলিংকের সাথে গ্রামীণের চুক্তি হচ্ছে, এই ধরনের একটা অনুমান আমরা এখান থেকে করতে পারি। অনুমান নয়, ভাষার মধ্যে একটা ক্লিয়ার ইঙ্গিত আছে। তার মানে বাংলাদেশে যদি স্টারলিংক আসে সেটা গ্রামীণের সাথে আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্টের মাধ্যমে আসবে, এরকম মনে হচ্ছে। এগুলো করলে প্রচুর জব তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি হবে। এবং তারা দুজন মিলেই বলছেন যে ফুল পটেনশিয়াল অফ টেকনোলজি ড্রিভেন সোশ্যাল এন্ড ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেহেতু মাস্ক টেকনোলজির মানুষ তিনি সেটা করবেন। তারপরে বলছেন যে যখন গ্রামের কাছে যাবে, গ্রামের লোকজনের কাছে যাবে, আমাদের প্রধান উপদেষ্টা বলছেন তারা গ্লোবাল উইমেন এবং কিডস আর গ্লোবাল এন্টারপ্রেনিয়ার্স হবেন। তারা গ্রামীণ ব্যাংক সম্পর্কে, গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রশংসা করেছেন। গ্রামীণ ব্যাংকের দেওয়া যে মাইক্রো ফিন্যান্স, তিনি বলেছেন তিনি এটা সম্পর্কে দীর্ঘদিন থেকে জানেন এবং এটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে সেটাও তিনি জানেন। তারপর স্টারলিংকের যে সার্ভিস উদ্বোধন হবে সেখানে আমাদের প্রধান উপদেষ্টা তাকে ইনভাইট করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন। এই স্টেটাসে বলা হচ্ছে, মাস্ক বলছে আই লুক ফরওয়ার্ড টু ইট। তো উনি আসতে পারেন, ইনফ্যাক্ট আসতে পারেন। ডক্টর ইউনূসের একটা ইনভিটেশনে মাস্কের মতো মানুষ আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এটা করলে কি কি হতে পারে? আমাদের এসব কথাবার্তা, আমাদের ইকোনমিক গ্রোথ হবে, আমাদের ডিজিটাল ইনক্লুশন হবে। ডিজিটাল ডিভাইড বলে এখন একটা কথা প্রচলিত আছে যে বহু জায়গায় আসলে আমাদের যে ইন্টারনেট, বাংলাদেশের মতো দেশে ইন্টারনেট ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না, সেখানে খুব ভালো স্পিড পাওয়া যায় না, সেখানে এই জিনিসগুলো করবে। একটা ছোট্ট তথ্য একটু দিয়ে রাখি, স্টারলিংক বাংলাদেশে আরো আগেও আসতে চেয়েছিল শেখ হাসিনার সময়। এটা আসলে বাধাপ্রাপ্ত হয়েছিল। স্টারলিংক যেহেতু স্যাটেলাইট, এটার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকে না। আমি যতদূর মনে করতে পারি সরকার এটা নিয়ন্ত্রণ চেয়েছিল। ইটস ভেরি এক্সপেন্সিভ। এটা আসলে গ্রামের লোকজনের ডিজিটাল ডিভাইড দূর করতে পারবে বলে মনে হয় না, কারণ হচ্ছে এটা যে ডিভাইস কিনতে হয় যেটা আসলে স্যাটেলাইট থেকে এই ডেটাটা রিসিভ করবে, এটা 70-75 হাজার টাকা দাম এবং প্রতি মাসে $120 মতো খরচ হয়। তো এখনকার টাকা আপনারা হিসাব করতে পারছেন, এটা 15,000 টাকায় গিয়ে ঠেকবে, প্রতি মাসে দিতে হবে। ফলে হাই স্পিড ইন্টারনেট এটা অনেকে ব্যবহার করবেন, কিন্তু সংখ্যাটা অনেক অনেক বেশি হবে না। এবং যেসব আলাপ আলোচনা করা হয়েছে এই মানুষগুলোর কাছে আসলে এটা হবে না। এটা খুবই বড় বড় প্রতিষ্ঠান যারা আনইন্টারাপ্টেড এবং খুবই ভালো মানের ইন্টারনেট চান, তারা এই টাকাটা খরচ করবেন।
সেটা সম্ভাবনা আছে। যারা ইন্টারনেটের মানে গ্লোবাল অনেক ইস্যুর সাথে কানেক্টেড আছেন, ব্যবসায় যুক্ত আছেন, তারা এই খরচটা করতে পারবেন এবং তাদের সামর্থ্য থাকতে হবে। সুতরাং আসলে এটা যে আলাপগুলো করা হচ্ছে এটা সেই জায়গায় ব্যবসা করবে না, ব্যবসা করবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো নিয়ন্ত্রণ সরকার চাইবে কি চাইবে না। কারণ ডক্টর ইউনূস তো ভবিষ্যতের সব সরকার হবেন না। সব সরকার যদি না হয়ে থাকে, ভবিষ্যতের সরকার আসলে এই চুক্তি বল যেটা হবে সেটা মেনে চলবে কিনা, যে বিগ কোয়েশ্চেন। আর ভারতে আরেকটা আলোচনা হয়েছিল, সেটা একটু যোগ করে রাখতে চাই। ভারতের স্টারলিংক যখন যেতে চেয়েছিল, তখন ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স যারা আছেন তারা একযোগে এটার বিরুদ্ধে খুব তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন। কারণ ওটা ভারতের ডোমেস্টিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স তাদের অনেকেরই ব্যবসায় খুব বড় ক্ষতি করবে, সেটা ছিল আশঙ্কা। সো একই রকম ঘটনা বাংলাদেশে ঘটবে না সেটা বলা যায় না। বলা হচ্ছে মোদি যে যাচ্ছেন, মাস্কের সাথে কথা হয়েছে, এটা একটা বড় বিষয় হয়ে থাকবে। যাই হোক, আমরা এই টেকনিক্যালিটিসের আলোচনার দরকার নাই, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মাস্কের সাথে কথা বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই বড় ব্যাপার আমি মনে করি। কিন্তু যে ঝুঁকিটা আমরা বোধ করছিলাম মোদি আর ট্রাম্পের বৈঠকের পর, বাংলাদেশ প্রশ্নে তারা কোনো একটা কিছু যাবে, সিদ্ধান্ত নিতে পারবেন যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে, সেটা মাস্কের এটা ঠেকাবে কিনা ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তার আগে একটু বলি, গত দুদিন আগের খুব একই দিনে ঘটে যাওয়া দুটো ঘটনা। একটা হচ্ছে গুমের যে আয়নাঘর সেটা প্রকাশ করা, এবং একই দিনে ঘটনাচক্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে হাই কমিশনের যে রিপোর্ট জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে, যাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা এদেরকে অকল্পনীয় বর্বর হিসেবে উপস্থাপন করা হয়েছে, এবং এই যাবতীয় ম্যাসাকার শেখ হাসিনার পরিকল্পনায়, নির্দেশে, সমন্বয় হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। তো কেউ কেউ বলেন যে ট্রাম্পের সাথে বৈঠকের আগে এই ঘটনাগুলো খুব দুর্দান্ত প্রভাব ফেলবে। আমি এটাকে সঠিক মনে করি না। সরি, ট্রাম্প একেবারেই ভিন্ন একজন মানুষ। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, মানে যার যার মন্তব্যগুলো কিন্তু এখানে প্রকাশ করতেছে যে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প যে একটা সিদ্ধান্ত নিয়েছে, মানে নরেন্দ্র মোদীকে ক্ষমতা দিয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কথা হয়। অন্যদিকে মানে জাতিসংঘও কিন্তু বাংলাদেশকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেইটা নিয়েও অনেকে আলোচনা করে, সমালোচনা করে। দর্শক শ্রোতা, অনেকেই কিন্তু চায় যে ভারতের কাছে ক্ষমতা যাক, মানে ডক্টর ইউনূসের ক্ষতি হোক। এটা কিন্তু যারা কিনা মানে ডক্টর ইউনূসের ক্ষতি চায়, তারাই কিন্তু এই কথাগুলো বলে। গাজে এগুলা কথার কিন্তু কোনো ভিত্তি নেই। এগুলা বক্তব্যগুলো শুনে আপনারা বিভ্রান্তির মুখে পড়বেন না। এগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় এবং তারা কিন্তু সবাইকে বিভ্রান্তির মুখে ফালায়। আবার অনেকে আছে যারা কিনা ভালো ভালো বক্তব্য দেয়, তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।